মা মা, কই তুমি? কি রে, এভাবে কলেজ থেকে এসে চিল্লাচিল্লি করছিস কেন? এরা কিছু না বলেই কেঁদে দিল। কি রে, এভাবে কাঁদছিস কেন? এরা কিছু না বলে কাঁদতে লাগলো। কি হয়েছে বলবি তো? এইবার ইরা তার মায়ের দিকে তাকিয়ে কান্না সুরে বলতে লাগলো, প্রতিবারের মতো এইবারও নীল কুত্তাটা কলেজে টপ করেছে, আর আমি কিছুই করতে পারলাম না। এই বলে ইরা কান্না শুরু করে দিল। কি, ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস? ও আমাদের এখানে থেকে পড়াশোনা করে তারপর তোকে চ্যালেঞ্জ করে? ওকে দেখলে আমার গা চলে যায়। তুমি বাবাকে বলে ওকে তাড়িয়ে দাও। আমি তোর বাবার সাথে কথা বলবো, কিন্তু তোর বাবা মনে হয় না রাজি হবে। বাবা যদি না হয় তাহলে আমি থাকবো না এই বাড়িতে। ইরা, কি বলছিস তুই এসব? বাবা, তুমি কখন এলে? আমি অনেক আগে এসেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের কথাগুলো শুনতেছি। শোনার পর তুমি কিছু করবা না? আমাকে কি করতে হবে বলো তুমি? তুমি শুনছো না ওই ছেলেটা কিভাবে ইরাকে চ্যালেঞ্জ করে অপমান করলো? এখানে অপমানের কি দেখলা তুমি? আর তুমি বললা যে নীল তোমাদের খায় না, তাই না? তুমি খুব ভালো করে জানো যে কে কারটা খায়। এর সামনে আর অপমান নাই বা করলাম? ও আমাদের মেয়েকে সামনে দিয়ে টপ করবে আর আমার মেয়ে দেখবে নাকি সেটা? তুমি ওর জন্য আমাকে এত কথা শোনালা? সেটাই, ওকে আমি সহ্যই করতে পারি না। বাহ, মামের চরিত্র দেখে ফুলের চেয়ে পবিত্র। কি করে এত নিচে নামতে পেরেছো তোমরা? আমি আমার মেয়ের জন্য সব করতে রাজি। সব করতে পারো, ভালো কথা, কিন্তু অকৃতজ্ঞ হওয়া ঠিক না। আমি অকৃতজ্ঞ? শুধু অকৃতজ্ঞ না, সাথে তোমার মেয়ের অহংকারও আছে। আজ ওই ছোট লোকের জন্য এত বড় কথা বলতে পারলে বাবা? তুই চুপ থাক। নীল ছোট লোক না, ও আমার ছেলে। তোমার ছেলেকে বলে দিও আর যাতে আমার মেয়ের সামনে না আসে। বলে দেব, যাতে বিষের সামনে না এসে নিজের পবিত্র ফুলটাকে নষ্ট করে। তুমি আমাদেরকে বিষের সাথে তুলনা করছো? করলাম। আর যদি কোনো দিন নীল এর ব্যাপারে আমাকে কিছু বলেছিস, তাহলে সেদিন আমি আর নীল একসাথে বাড়ি থেকে বেরিয়ে যাব, এই বলে দিলাম। এই কথা বলেই ইরার বাবা যেই ঘর থেকে বেরিয়ে আসবে তখনই আমার সাথে ধাক্কা খেলো। আরে নীল, তুমি এইখানে? আঙ্কেল, আমি আপনাদের দোয়ায় খুব ভালো রেজাল্ট করেছি, এই জন্য আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম। তাই নাকি বাবা, খুব ভালো। দাও দাও, মিষ্টি খাবো। আজ আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, সত্যি খুব খুশি আমি। আমি আঙ্কেলকে মিষ্টি দিলাম। আমি এইগুলো আন্টিকে দিয়ে আসি। ওকে, যাও। আমি আন্টির রুমে ঢুকে আন্টিকে মিষ্টি দিতে গেলাম। আন্টি, এই নিন, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, তাই আপনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। গায়ে আগুন ধরিয়ে দিয়ে এখন মিষ্টি খাওয়াতে আসছিস, তাই না? এই বলে এরা আমার হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। প্রত্যেকটা মিষ্টি ফ্লোরে পড়ে আছে। আর কখনো আমার সামনে আসবি না। আমি কিছু না বলে ছল ছল চোখে তাদের দিকে তাকিয়ে রইলাম। এভাবে চেয়ে আছিস কেন? যা এখান থেকে। আমি কিছু না বলে চলে আসলাম। ওদের ব্যবহারে আমার মোটেও কষ্ট হয় নাই, কারণ প্রতিদিন ওরা আমার সাথে এমন খারাপ আচরণই করে, তাই সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেছে। এই যা বাবা, এত কথা বলে ফেললাম, কিন্তু পরিচয়টা তো এখনও দিলাম না। যাই হোক, আমি হলাম নিলয় আহমেদ নীল। বাবা মানে আজ থেকে কয়েক বছর আগে বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেই থেকে বাবার বন্ধু ইরার বাবা আমার দায়িত্ব নেন, আর আমি আর ইরা একসাথেই আর একই ক্লাসে পড়ি। আর জানতে হবে না, এতটুকুই জানলেই চলবে। আমি রুমে এসে একটা বই পড়তে লাগলাম। এমন সময় ইরার জোরে জোরে আমার নাম ধরে ডাকতে আমি দ্রুত তার কাছে গেলাম। আমাকে ডাকছেন? দেখেছি, আজকে কাজের লোক আসতে পারবে না। আর তোর মিষ্টিগুলা ফ্লোরে পড়ে গেছে, ওইগুলা পরিষ্কার কর এক্ষুনি। আমি পরিষ্কার করব? অবাক চোখে। তুই করবি, তোর মিষ্টি, তাই তুই পরিষ্কার কর। আমি কিছু না বলে ফ্লোরে এটা মুছতে লাগলাম, আর সাথে চোখের পানিও গড়ে পড়ছে। সেটা থেকে এরা মুচকি মুচকি হাসছে।
আমি পরিষ্কার করে আমার রুমে চলে আসলাম। বাবা মা মারা গেলে বুঝি এত কষ্ট নেমে আসে, সেটা তো আগে জানতাম না। বাবা মার কথা ভাবছি আর অঝরে কেঁদেই যাচ্ছি। বাবা মায়ের ছবি বুকে নিয়ে কাঁদতে লাগলাম। এমন সময় আঙ্কেল ইরার বাবা রুমে আসলো। আমি তাকে দেখে চোখের পানি মুছে ফেলার বৃথা চেষ্টা করলাম। কিরে, তুই কাঁদছিস কেন? কই না তো আঙ্কেল, কিছু হয় নাই। তুই আমার কাছে মিথ্যা বলবি, সত্যি বল কি হয়েছে? আসলে বাবা মার কথা খুব মনে পড়ছে। আঙ্কেল এই কথা শোনার পর আমাকে জড়িয়ে ধরলেন আর নিজেই কেঁদে দিলেন। তোর বাবা বড্ড ভালো ছিল রে। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে তোর বাবার কাছে সাহায্য চাইলে খালি হাতে ফিরে এসেছে। আমি কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলেই যাচ্ছি। বোকা, কাঁদছিস কেন? আমি তো তোর বাবা মা। আঙ্কেল আমার চোখের পানি মুছে দিল। তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, আগে তুই ফ্রেশ হয়ে আয়। আমি আঙ্কেলের কথা মতো ফ্রেশ হয়ে আসলাম। আঙ্কেল কোনো কথা না বলে আমার হাত ধরে ইরা আর আন্টির কাছে নিয়ে আসলো। আমি চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলাম। নীরবতা ভেঙে আঙ্কেল বলে উঠল, নীল, তুমি এই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, এতে আমি অনেক খুশি। আশা করি ফাইনাল এক্সাম আরও ভালো করে দেবে। হুম। কাল থেকে তুই আর নীল একসাথে কলেজে যাবি। না, আমি ওর সাথে যাব না। আমার কথার উপর কথা বলার সাহস কোথা থেকে পাস? জানি না, তবে এইটা জানি যে আমি ওর সাথে যাব না। আঙ্কেল থাক, আমি একা যেতে পারবো। ওকে, তুই যা, ভালো বুঝিস। হুম। তুই ওর কথায় কষ্ট পাস না, ও একটু এই রকমই। না না, কষ্ট পাবো কেন? আমি কিছুই মনে করি নাই। তারপর আর কিছু না বলে আমি আমার রুমে চলে আসলাম। এইভাবে আমার কলেজে যাওয়ার দিনটা চলে আসলো। আমি কলেজে চলে আসলাম, যেই গেটটা দিয়ে ঢুকবো তখন পিছন থেকে তানভীরের ডাক। ওই নীল, দাঁড়া। আই। কিরে, আজ এত তাড়াতাড়ি আসলি যে? এমনি, তা তুই কোনো আসলি? তুই জানোস না আমি কেন আসি? ও, তোর তো আবার মহারানী আছে, তাই তাকে টাইম দিতে আসছো। ঠিক তাই। ক্লাস শুরু হতে অনেক দেরি, চল এই দিকে আড্ডা দিই। ওকে চল। আমি আর তানভীর আড্ডা দিতে লাগলাম। এমন সময় কলেজের গেট দিয়ে রবি আর ইরা ঢুকলো। রবির বাইকের পিছনে ইরা ছিল। রবি হলো ইরার বয়ফ্রেন্ড। ওরা আমার সামনে দিয়ে বাইক নিয়ে গেল। আমি দেখেও না দেখার ভান করে আছি। আমি তানভীরের সাথে কথা বলতেছি, এমন সময় একটা ছেলে এসে পড়ল। তোকে ইরা ভাবে ডাকছে। আমি কিছু না বলে ওর সাথে হাঁটা ধরবো, এমন সময় তানভীর আমার হাত ধরলো। দোস্ত, যাস না। তুই তো জানোস যে তোর সাথে এখন কি করবে। না গেলেও আরো বড় কিছু করবে, তাই যাওয়াটাই শ্রয়। আমি তানভীরের হাত ছেড়ে ছেলেটির সাথে হাঁটা ধরলাম। ইরা আর রবি এছাড়াও তাদের ফ্রেন্ডরা ছিল। এরা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এইসব ফালতু ছেলে যে কেন এইসব কলেজে ভর্তি হয় মাথায় ঢুকে না আমার। ওর কোনো যোগ্যতা আছে কলেজের মাটিতে পা রাখার? হ্যাঁ, কিছু বলিস না, ও হচ্ছে কলেজ টপার। ওরা অট্ট হাসিতে লুটিয়ে পড়ল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো প্রতিবাদ করছি না। হয়তো একদিন ওরা ওদের ভুল বুঝতে পারবে, সে আশায় আছি। আমি হঠাৎ ইরা এমন কথা বলে উঠলো, যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। শুন, তুই এখন তোর পকেট থেকে রুমাল বের করে আমাদের সবার পা মুছে দিবি। শুধু মুছবে না, বরং এই রুমাল দিয়ে তারপর নিজের মুখ মুছতে হবে। না, আমি এই কাজ পারবো না। তোর সাহস কিভাবে হয় আমাদের মুখের উপর কথা বলতে? আমি চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে নিঠুর পানি আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছি। কানলে হবে না, যা করতে বলছি সেটা কর। আমি আর উপায় না পেয়ে রুমালটা বের করে সবার পা মুছে দিলাম। পুরো কলেজের ছেলে মেয়েরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কেউ হয়তো মজা নিচ্ছে, আবার কেউ ইরার কাজের ঘৃণা প্রকাশ করছে। সবাই শেষে আমি যেই ইরার পা মুছতে দিলাম, তখনও আমাকে একটা লাথি মারলো। সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই। আমাকে লাথি মারলেন কেন? ইচ্ছে হয়েছে, মেরেছি। এখন কথা না বলে রুমালটা দিয়ে তোর মুখটা মুছে ফেল। আমি ভেজা চোখ দিয়ে রুমাল দিয়ে মুখটা মুছলাম। যা, আবার যখন ডাকবো তখন আসতে হবে, নইলে যে কি হবে তুই ভাবতেও পারবি না। আমি চুপচাপ সেইখান থেকে
তানভীরের কাছে চলে আসলাম। আমি এসে দেখি তানভীরের চোখে পানি। খিরে, তুই কাছিস কেন? তোকে কত করে বললাম যে যাস না, এখন দেখলি তো কি হলো। হয়তো এমন ব্যবহার আমার কপালে ছিল, তাই হয়েছে। এইখানে আর থাকা লাগবে না, তুই এখন ক্লাসে চল, নইলে ওরা আবার অপমান করবে। চল। আমি আর তানভীর ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর ইরা আর ইরার বন্ধুরা ক্লাসে আসলো। আমি ওদের দিকে না তাকিয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। ওরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি আর তানভীর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। এসেই আমার টপার হওয়া নিয়ে অনেক প্রশংসা করলো। সবাই আমার দিকে তাকিয়ে করতালি দিল। আর ইয়ার ওর বয়ফ্রেন্ডরা রাগে ফুঁসতে লাগতো। হয়তো আজও আমার কপালে খারাপ কিছু থাকবে। ক্লাস শেষ করে আমি আর তানভীর একসাথে বাড়ি ফিরছিলাম। হঠাৎ ইরা রবির বাইকে করে যাওয়ার সময় মাথায় পানি ঢেলে দিয়েছে। আমি কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলাম। এইভাবে আর কতদিন কতদিন সহ্য করবি? দোস্ত, তুই তো জানোস আমি চাইলে তো এক সেকেন্ডেই ইরাকে পথে বসাতে পারি, কিন্তু না, আমি হঠাৎ করে কিছুই করব না, আস্তে আস্তে করব। ওকে, তুই যা ভালো বুঝস। তারপর আমি আমার বাসায় এসে পড়লাম। আন্টি খাবার খাওয়ার জন্য রেখে গেল। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। আমি গিয়ে ইরার সাথে বসতে যাব। ঠিক তখনই, এই, তুই এখানে বসবি না। কেন? আমার মুখের উপর প্রশ্ন করার সাহস কোথা থেকে পেলি? তুই আর কখনো আমাদের সাথে বসে খাবি না, তুই তোর রুমে নিয়ে গিল। আমি কিছু না বলে চুপচাপ আমার খাবার নিয়ে রুমে এসে খেতে লাগলাম। খাবার শেষ করে রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছি। হঠাৎ রুমে আন্টি আসলো। আন্টি, আপনি এখানে? তোকে একটু বাজারে যেতে হবে। ওকে, যাব। বলেন কি আনতে হবে? ইরার জন্য কসমেটিক, আর কিছু না। ওকে, কি আনবো বলেন। তারপর আন্টি আমাকে একটা লিস্ট দিল আর আমি খুশি মনে বাজারে চলে আসলাম। সব আইটেম কেনা শেষ, বাট একটা আইটেম পাচ্ছি না। সারা বাজার খুঁজলাম, কিন্তু কিছুতেই পেলাম না। সবই তো নিলাম, একটা না নিলে সমস্যা হবে না। বাজার থেকে সব কিনে বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম। আন্টির হাতে ব্যাগটা দিয়ে আমি রুমে আসলাম। কিছুক্ষণ পর খুব চিৎকার করে আমার নাম ডাকার শব্দ শুনতে পেলাম। হয়তো ইরা ডাকছে। আমি দ্রুত ইরার কাছে গেলাম। কিছু লাগবে আপনার? তুই সব কসমেটিক ঠিক মতো এনেছিস, কিন্তু যেটা মেন ওইটাই আনিসনি কেন? আমি আসলে সারা বাজার খুঁজেও পাই নাই। এত বড় মিথ্যা কথা! তুই আসলে একটা কাচুর। ইরার মুখে চোর কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠলো। চুপচাপ সহ্য করে যাচ্ছি। আমাকে চোর বলবেন না। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলিস! ইরার থাপ্পড়ে হয়তো ঠোঁট কাটা গেছে। ও এত জোরে মেরেছিল যে চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। যা যা আমার চোখের সামনে থেকে। চোখের পানি ফেলে নিজের রুমে আসলাম আর মুখের উপর বালিশ রেখে কাঁদতে লাগলাম, যাতে আমার কান্না যাতে কেউ শুনতে না পায়। আচ্ছা, বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বাবা মায়ের ছবিটা বের করে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, মাগো, আমি জানতাম না যে তোমরা আমার উপর থেকে সরে গেলে যে অন্ধকারের ছায়া আমাকে এইভাবে গ্রাস করবে। তোমরা তো আমাকে এত অবহেলা দিয়ে বড় করো নাই। আমি তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি। আজ নিজের বাড়িতে কেন চাকরের মতো থাকতে হচ্ছে আমায়? এই নিয়ে আমার কোনো অভিযোগ নাই। তোমরা আমার কথা ভেবে কষ্ট পেও না। আমি খুব ভালো আছি। শুধু আমাকে একটু দোয়া করো, যাতে সব বাধা অনায়াসে পার করে দিতে পারি। এইভাবে মা বাবার ছবি বুকে নিয়ে কাঁদতে লাগলাম। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। গিয়ে কতক্ষণ প্রকৃতির সাথে প্রেম করে আসলাম। বাসায় ঢুকে দেখি আঙ্কেল অফিস থেকে চলে আসলো। কি রে, তোর ঠোঁটে কি হয়েছে? কি বলবো বুঝতে পারছি না। ধুর, একটা বানিয়েই বলে দিই। দুপুরে হঠাৎ চলতে গিয়ে একটা দেয়ালের সাথে ধাক্কা খাই অনেক জোরে। অনেকখানি কেটে গেছে, দেখে চলতে পারিস না? একটু আমার রুমে আয়, তোর সাথে কথা ছিল। আগে আপনি ফ্রেশ হয়ে আসেন, তারপর না হয় আমি যাব। ওকে। আমি আমার রুমে এসে
বিছানা গুছাতে লাগলাম। বিছানা গুছিয়ে আমি আঙ্কেলের রুমে গেলাম। দেখি সেখানে আন্টি আর ইরা আছে। আমি গিয়ে এক পাশে দাঁড়ালাম। বাড়ির সবাই আঙ্কেলকে মোটামুটি ভয় পায়। ইরা, কাল তোর ফুফাতো বোন রিয়া আসবে। কি সত্যি? ও আজকে আমাকে ফোন করলো যে সে কালকে দুপুরে এইখানে পৌঁছাবে। বাহ, তাহলে তো খুব ভালো হয়। ওকে অনেকদিন যাবত দেখি না, অনেকদিন পর দেখা হবে। আর ইরা, কাল কি তোর ক্লাস খুব গুরুত্বপূর্ণ? আমার প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ, কোনোটাই মিস করা যাবে না। নীল, তাহলে তো তোমারও খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে। তেমন নেই আমার, আপনি যা বলবেন তাই করব। বলেন কি করব? আমি তো জানি যে ইরার গুরুত্বপূর্ণ ক্লাস হলো ওই রবির সাথে ঘুরে বেড়ানো। আমি চাই তুই কাল রিয়াকে রিসিভ করবি। ওকে, বাট তাকে চিনব কিভাবে? সেটা না হয় আমি বলে দেব, এখন তোরা যা, আমি একটু রেস্ট নেই। আমি চলে এলাম। আমার রুমে এসে বই পড়তে লাগলাম। পড়তে পড়তে রাত একটু গভীর হয়ে গেল। আঙ্কেল খেতে ডাকছিল, তাই পড়া বন্ধ করে খেতে গেলাম। এই নাও রিয়ার নাম্বার দিয়ে আমি কি করব? কাল তাকে ফোন করে খুঁজে নিবে। ও, খাবার খেয়ে এসে আরও কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করলাম, করে বই নিয়ে পড়তে লাগলাম। এই যে বড় লোকের ছেলে, সারাদিন পড়লে হবে? আমাদের সাথে কাজ করলেও তো পারো। বলেন কি কি করতে হবে? আন্টি একের পর এক আমাকে কাজ দিয়েই চলেছে। আজ নাকি কাজের মেয়ে আসে নাই, তাই সব আমাকে দিয়েই করাচ্ছে। আমিও চুপচাপ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে প্রায়। কোনো মতে কাজ শেষ করে রিয়াকে রিসিভ করার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে রিয়াকে একটা কল দিলাম। রিয়া বলছেন? আপনি নীল না? আপনি কি গাড়ি থেকে নেমেছেন? আমি অনেক আগেই নামলাম, বাট আপনি কই? আগে বলুন, আপনি কোথায়? আমি ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। ওকে, সেখানেই দাঁড়ান, আমি আসছি। আমি ব্রিজের নিচে গেলাম। হঠাৎ দেখলাম একটা মেয়ে কাকে জানি খুঁজতেছে। এই মেয়েটা নয় তো? আমি আবার রিয়াকে কল দিলাম। দেখলাম মেয়েটা সাইড ব্যাগ থেকে মোবাইল বের করলো। রিয়া ফোনে যা যা বলছে মেয়েটাও ঠিক তাই বলছে। আচ্ছা, আপনি কি নীল কালারের ড্রেস পরে? ঠিক। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। তাহলে সামনে আসুন। ওকে। আমি কল কেটে দিয়ে রিয়ার সামনে গিয়ে ওর ব্যাগটা ধরলাম। এই, কে আপনি? আর আমার ব্যাগ ধরছেন কেন? আমি নীল, আপনি মনে হয় রিয়া। আমি রিয়া। তার মানে আপনি নীল? এইবার চলুন। রিয়ার ব্যাগটা গাড়িতে তুললে আমরা দুইজন গাড়িতে চেপে বসলাম। আমি ড্রাইভিং করছি। আপনার আসতে কষ্ট হয়নি তো? একদম না। তা আপনি কি সেই নীল যার কথা বলতে বলতে মামায়ের মুখ থেকে রক্ত ঝরতো? আঙ্কেল আমার নামে কি কি বলতো? অনেক কিছুই বলতো। তা আপনি কিসে পড়েন? আমি সেটা না হয় পরেই জানবেন। আগে বাসায় গিয়ে রেস্ট নেবেন, ওকে। তারপর আমি আর রিয়া বাসায় আসলাম। ইরা রিয়াকে দেখে এমনভাবে জড়িয়ে ধরল মনে হয় বিএফকে ধরেছে। সবাই রিয়ার খোঁজ খবর নিতে লাগলো। তুই আমাদের এখানে কি করছিস? যা এখান থেকে। এই, তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস কেন? বাবা আসতে না আসতে এত দরদ হয়ে গেল। চল রুমে যাই। ওকে। আমি আমার রুমে আসতে যখনই পা বাড়ালাম তখন ইরা বলছে ওদের জন্য যেন শরবত নিয়ে যায় রুমে। আমিও ইরার কথা মতো শরবত বানিয়ে ইরার রুমে গেলাম। রিয়া শরবতটা মুখে দিয়েই আমার হাতের প্রশংসা করতে লাগলো। যেই ইরা শরবতটা মুখে দিল ঠিক তখনই ও পুরো গ্লাস শরবত আমার মুখের মধ্যে ঢেলে দিল। কি বানিয়েছিস এগুলা? এগুলো কি খাওয়া যায়? আরে শরবতটা ভালো হয়েছে। তুই ওর সাথে এত খারাপ ব্যবহার করছিস কেন? তুই আসার পর দেখতেছি যে ওর সাইড নিয়ে কথা বলছিস, কারণটা কি? তুই এইভাবে একটা মানুষের উপর অন্যায় করে যাবি, সেটা তো মেনে নেওয়া যায় না। দেখলাম ওদের মাঝেও একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, তাই ওদের সামলানোর জন্য
দয়া করে আপনারা চুপ করে থাকুন। নিজের মাঝে কেন বিভেদ সৃষ্টি করছেন? সব তোর জন্য হয়েছে। তুই এখন আমাদের সামনে থেকে যা। ওকে, যাচ্ছি, তবুও প্লিজ চুপ থাকেন। আমি আর কথা না বলে রুমে চলে আসলাম। পুরো শরীরটা ভিজে গেছে, তাই গোসল করে নিলাম। গোসল করার পর আন্টি খাওয়ার জন্য ডেকে গেল। আমিও গেলাম খাবার খাওয়ার জন্য, কিন্তু আজ চেয়ারে বসলাম না। খাবার নিয়ে যখনই উঠতে যাব তখনই রিয়ে বলে উঠল, সে কি, আপনি কই যাচ্ছেন? এই তো রুমে যাচ্ছি। রুমে খাবার খাওয়া শোভা পায় না। আপনি সবার সাথে বসে খাবার খাবেন? না তো, কি করে হয়? আপনি চেয়ারে বসুন। আপনাকে কিন্তু বসতে বলেছি। না না, হ্যাঁ আমি রুমে খেতে পারবো। আমি আর কোনো উপায় না পেয়ে বসে পড়লাম। আসতে পারি? ইরার দিকে তাকিয়ে দেখি ওর আগে ফুটছে আর খাচ্ছে। আমি আর ওই দিকে না তাকিয়ে আমার খাবার খেতে লাগলাম। খাবার খাওয়ার পর নিজের রুমে এসে একটা বই পড়তে লাগলাম। কিছুক্ষণ পর দেখি রিয়া আমার রুমের সামনে। আরে আপনি আসুন আসুন। রিয়া এসে চেয়ারে বসলো। আমার রুমে আসতে অনুমতি লাগবে না। তা আপনি বসে বসে কি? বই পড়ছিলাম। তাহলে তো আপনাকে বিরক্ত করে ফেললাম। না না, বিরক্ত করলেন কই? আমি তো বিরক্ত বোধ করি নাই। আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না, পরিচয়টা দিলে ভালো হতো। রিয়া নিজের সম্পূর্ণ পরিচয় প্রকাশ করলো না। এবার আমার পরিচয় জানতে চাইবেন না? আপনার কি কোনো নতুন পরিচয় আছে? নতুন পরিচয় মানে? আপনার সম্পর্কে সব শুনেছি আঙ্কেলের কাছে। যদি এর বাইরে কোনো পরিচয় থাকে তাহলে সেটা বলুন। না, আমার এর বাইরে আর পরিচয় নেই। আপনি বুঝি বই পড়তে ভালোবাসেন? অনেক। এইভাবে রিয়ার সাথে কথা বলতে লাগলাম। এই, তুই এইখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজতে লাগলাম। নীল ভাইয়ের সাথে বসে বসে গল্প করছি। তুই আর মানুষ পেলি না গল্প করার জন্য? তুই তো তোর বিএফের জন্য আমার সাথে কথাই বলতে পারিস না। হয়েছে, এখন চল। না না, আমি এখানে আরো কতক্ষণ থাকবো? চল তো, ওর কাছে থাকা লাগবে না। এই বলে ইরা রিয়ার হাত ধরে টেনে নিয়ে যাই। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়েছিলাম, একটা কথা বলি নাই। আমি আবার বই পড়তে লাগলাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতেই পারবো না। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। তোর আজকে বেশি ঘুমিয়ে পড়লাম। আমার পড়াও তো এখনো শেষ হয়নি। দ্রুত ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বাবা মায়ের ছবির সামনে গেলাম। তোমরা আমাকে দোয়া করো, আমি যেন তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। তোমাদের খুব ইচ্ছা ছিল যাতে আমি বাবার মতো খুব নামকরা ব্যবসায়ী হই। তোমাদের দোয়া আমার সাথে থাকলে জীবনে কোনো বাধা আমাকে থামাতে পারবে না। তাদের ছবির সামনে গিয়ে চোখের পানি আটকাতে পারলাম না। হঠাৎ কেউ একজন আমার চোখের পানি মুছে দিল। তাকে দেখি আমার পাশে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আরে আঙ্কেল, আপনি কখন আসলেন? আমি অনেকক্ষণ আগে এসেছি। তুই তোর বাবা মায়ের সাথে কথা বলছিলি, তাই তোকে আর ডাকিনি। আঙ্কেলের উত্তর না দিয়ে বাবা মার ছবির দিকে তাকিয়ে আছি। বাবা মা কারো অমর থাকে না, সবাইকে দুনিয়া থেকে যেতে হবে। তাই বলে কি বিধাতা আমাকে এইভাবে অকালে এতিম করে দিবে? তুই এতিম কই, আমি তোর মা বাবা। আমি আর কিছু না বলে আঙ্কেলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এই গাধা, কাঁদছিস কেন? কান্না থামা। আমি কান্না থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তোর সাথে কথা ছিল, তুই আমার রুমে আয়। ওকে। তারপর আমি আঙ্কেলের পিছনে পিছন ওনার রুমে গেলাম। রুমের সকল জনতাই দেখলাম উপস্থিত। রিয়া আমাদের বাড়িতে অনেকদিন পর বেড়াতে আসলো, তাই আমি চাইবো তোমরা দুজন রিয়াকে ভালো করে গ্রামটা ঘুরিয়ে দেখাও। আমার কোনো আপত্তি নেই, তাহলে আমরা কাল বিকেলে যাব। নীল, তোমার কি কোনো আপত্তি আছে? তুমি নীলকে জিজ্ঞেস করছো কেন? নীলও তোদের সাথে যাবে। না, ও আমাদের সাথে যাবে না। তাহলে তুই যাস না, নীল আর রিয়াই যাবে। এরা এইবার কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো নীল, আপত্তি আছে? আমি মাথা নেড়ে না জানিয়ে দিলাম।
আমি জানি আমি অফিসে গেলে তোদের অনেক ঝামেলা হবে, তাই আমি আগে থেকে ঠিক করে দিয়েছি। আশা করি আর কোনো কথা যাতে না হয়। ওকে। এই বলে ইরা রুমে চলে গেল, আর আমিও আমার রুমে এসে পড়তে লাগলাম। হঠাৎ অনুভব করলাম কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে রইল। পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আরে আপনি? কেন, অন্য কাউকে আশা করছেন? না না, তা না, দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো বাসাতেও বলেননি। ওকে সরি, বসুন। তা দেখলাম খুব মন দিয়ে পড়ছেন। হুম। তাহলে তো বিরক্ত করে ফেললাম। না না, সেটা না, এইগুলা এমনি অতিরিক্ত পড়ছিলাম। আচ্ছা, আপনার সাথে যে ইরা এত খারাপ ব্যবহার করে আপনার রাগ হয় না? আমার আবার রাগ করলেই বা কি করব? আপনিও তো কিছু বলতে পারেন। আমি ওকে বলে ও যদি আমার বাবা মাকে ইঙ্গিত করে কোনো খারাপ ভাষা ব্যবহার করে, তাহলে যে আমার সহ্য হবে না। তাই বলে কি এভাবে সহ্য করবেন? কপালে যা থাকে তাই হবে, তা নিয়ে আমার কোনো কষ্ট নেই। আপনার কি ইচ্ছে হয় না ওর সব রাগ গুড়িয়ে দিতে? ইচ্ছা হলে কি করতে হবে নাকি? আমার কোনো ক্ষমতা নাই যে ওকে এইসব করার। কে বললো যে আপনার ক্ষমতা নাই? আপনার ক্ষমতার দ্বারা আজ ইরা চলতে পারছে। থাক, আমি নিজের সম্পত্তি নিয়ে বড়াই করা পছন্দ করি না। তাই বলে কি নিজের বাড়িতে এইভাবে অবহেলা সহ্য করে যাবেন? আপনি এত কিছু কিভাবে জানলেন? সেটা আপনার জানতে হবে না। আমি শুধু আপনাকে একবার দেখতে চাই। আপনি জোর গলায় বলছেন যে আজ আমি এসবের মালিক। ততটা বেয়াদব আমি নই। এখানে বেয়াদবির কি দেখলেন? আমার বাবা মা কোনোদিন অহংকার করতে আমাকে শেখায় নাই। এটা অহংকার না, নিজের অধিকার। দয়া করে এসব বাদ দিন, আমার আর ভালো লাগছে না। ওকে, আপনি পড়েন, আমি পরে আসবো আবার। ওকে, গুড নাইট। গুড নাইট। আমি আবার পড়তে লাগলাম। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছে, তাই পড়া বন্ধ করে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। গুড মর্নিং। গুড মর্নিং। রাতে ঘুম কেমন হলো? এই তো ভালো। তারপর সবাই একসাথে বসে নাস্তা করে নিলাম। আমি চলে আসলাম কলেজে। ক্যাম্পাসে আমি আর তানভীর বসে বসে গল্প করছি। প্রতিদিনকার মতো আজও ইরা রবির বাইকে করে চলে আসলো। চল। যেই ক্লাসে আসতে যাব তখন ইরা ডাক দিল। আমি তানভীরের কথা মতো আবার ক্লাসের দিকে হাঁটা দিলাম। ওকে যা, তুই ভালো করে জানিস যে আমি কি করতে পারি। আমি এবার তানভীরের সাথে চলা থামিয়ে ওদের কাছে গেলাম। বলুন। এই তো লক্ষ্মী ছেলের মতো চলে এসেছে। আমাকে এত অপমান করার পরও কি আপনাদের স্বাদ মেটেনি? তোকে আবার অপমান করলাম কই? বাহ, ফুলে গেলেন। আপনি তো ক্লাসের টপার, তাহলে আপনার ব্রেন এত দুর্বল কেন? তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। শোন, তোকে যে কারণে ডাকা, তুই প্রতিদিন আমাদের জুতো মুছে দিবি, এটাই তোর কাজ। না, আমি পারবো না। পারবি না মানে? তুই পারবি না, সাথে তোর বাপও পারবি। রবি আমাকে মেরেছে, এইটার কোনো কষ্ট আমি পাই নাই, কিন্তু ও আমার বাবার নাম নিয়ে কথা বলেছে, তাই আমি ওকে ছাড়বো না। রাগে চোখে ওদের দিকে তাকিয়ে ওদের জুতা পরিষ্কার করে দিলাম। প্রতিদিনকার মতো আজও কলেজের সব ছেলে মেয়েরা আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছিল। সব মুখ বুঝে সহ্য করে নিলাম, কারণ আমি এর ফল ওদের দেখিয়ে দিব। তানভীরের সাথে ক্লাসে চলে আসলাম। দুইজনের পাশাপাশি বসলাম। স্যার এসে ক্লাস করতে লাগলো। কলেজের ছুটির পর এরা আমার সাথে আর খারাপ কিছু করে নাই, তাই খুশি মনে বাড়ি চলে আসলাম। খাবার খেয়ে দিলাম এক ঘুম। বিকালে ঘুমের মাঝে অনুভব করলাম যে কেউ একজন আমাকে ঠেলছে। চোখ মেলে তাকিয়ে দেখি রিয়া। কি হয়েছে আপনার, ডাকছেন কেন? আপনি না আমাদের গ্রাম ঘুরিয়ে দেখাবেন? ও সরি, ভুলাই গেছি। দ্রুত উঠে রেডি হয়ে নিলাম। রিয়াও খুব সুন্দর করে সেজেছে। এরা কি যাবে না? যাবে, রেডি হচ্ছে। আমরা তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম একটা নীল পরী আমার সামনে আসছে। বাহ, আজকে ইরাকে খুব সুন্দর লাগছে। চোখ যেন ফিরাতে পারছি না। ওকে দেখলে মনেই হবে না যে ও এত অহংকারী। কি হলো, যাবেন না? চলো। আমি রিয়া আর ইরা বেরিয়ে পড়লাম গ্রাম ঘোরার উদ্দেশ্য। আমি বারবার ইরার দিকে তাকাচ্ছি,
আমার চোখ যেন সরাতে চায় না, তবুও বারবার আর চোখ ওর দিকে তাকাচ্ছি। ইরা রিয়াকে গ্রাম দেখতে ব্যস্ত, আর আমি ইরাকে দেখতে ব্যস্ত। ধুর, আমি কাকে দেখছি? ওকে দেখে আমার লাভ নাই, ও তো রবিকে ভালোবাসে, আর আমি কি ভাবছি। দেখতে দেখতে আমরা একটা লোকালয়ে প্রবেশ করে বসলাম। সেখানে অনেক বস্তি আর কুকুর বসবাস করে। দেখেই মনে হয় আমরা তিনজন হাঁটছি, ইরা আর ইয়া গল্প করেই যাচ্ছে। হঠাৎ দেখলাম একটা কুকুর ইরার দিকে তেড়ে আসছে। ইরা আবার কুকুরকে খুব ভয় পায়। ইরা কুকুরের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ কুকুরটাকে সরিয়ে দাও প্লিজ। আমি ইরার ব্যবহার আর কাজ দেখে হা হয়ে গেলাম। ও এমনভাবে জড়িয়ে ধরলো যেটা স্বাভাবিক মানুষ দেখলে কি ভাববে। আমি কুকুরটাকে তাড়িয়ে দিলাম। রিয়া ইরার কাণ্ড দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়লো। ইরা আমাকে ছেড়ে দিল। দেখি ইরার লজ্জায় লাল হয়ে গেছে। আমি খুব লজ্জা পেলাম। দেখলাম কেউ একজন মুরব্বী আমাদের দিকে আসছে। এসে তারা আমাদের পরিচয় নিল। আমি বলেছি যে ইরা আর আমি কাজিন, কিন্তু তারা ওই ঘটনা দেখার পর বিশ্বাস করতে চাইছে না। লোকগুলো আমাদেরকে আর অনেক লোকের মাঝে নিয়ে গেল। তারা সবাই সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে দিয়ে দিবেন। এই কথা শোনার পর আমি আর ইরা কেউই নিজেকে স্থির করে রাখতে পারলাম না। আমরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সব ছেঁড়া চুলে খোপা বাঁধার মতো হয়ে গেল। তারা আমাদের কোনো কথাই না শুনে আমাদের বিয়ে দিয়ে দিল। ইরা হনহন করে বাড়ি চলে আসলো, আর আমি আর রিয়া পরে আসলাম। জানি না আজ বাড়িতে যে কি হবে। ইরা প্রচণ্ড রেগে আছে। ভয়ে ভয়ে আমি বাসায় ঢুকলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে বাসায় কোনো শব্দ শুনতে পেলাম না। সবাই সবার মতো ব্যস্ত। আমিও আমার রুমে চলে আসলাম, আর ওই ঘটনার কথা ভাবছি। এইভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? আজ ওর ফুলের জন্য 3টা জীবন নষ্ট হয়ে গেল। রাতে আমি একটা বই নিয়ে পড়তে লাগলাম, কিন্তু কিছুতেই পড়ায় মন বসছে না। এমন সময় রিয়া আসলো। পড়ায় মন বসছে না? আপনি কি করে জানলেন? ওই ঘটনার পর পড়াতে মন না বসাটাই স্বাভাবিক। এরা জড়িয়ে না ধরলেই তো পারতো। দোষ তো ইরার ছিল। এভাবে কেউ করে নাকি? আঙ্কেল এসেছে। মাত্র আসলো। রিয়া একটু পর আসলো। আমি একটু পড়েই নিই। ওকে। রিয়া চলে গেল। আচ্ছা, আমি কি ইরার কাছ থেকে মাপ চেয়ে আসবো? কেন চাইবো? দোষ তো আমার না। ধুর, যা হওয়ার হবে। আগে মাপ তো চাই। এক পা করে বাড়ালাম ইরার রুমের দিকে। দরজা দেখি খোলাই আছে। আসতে পারি? দেখি ইরা মন খারাপ করে শুয়ে আছে। আমাকে দেখে ওর খারাপ লাগাটার আগে পরিণত হলো। তুই এখানে কেন এসেছিস? দেখো ইরা, আজ যা হয়েছে তার জন্য আমি সরি। বাবা চমৎকার, এত বড় মহৎ কাজ করে এখন সরি বলা হচ্ছে? আমার তো কোনো দোষ ছিল না, সব দোষ তোমারই ছিল। ইরা আমাকে 2টা থাপড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। দোষ তোর ছিল বেশি। তুই আমার চোখের সামনে থেকে যা। আমি কিছু না বলে ভেজা চোখ নিয়ে ইরার রুম থেকে বেরিয়ে পড়লাম। রাতে সবাই একসাথে খাবার খাচ্ছি, কিন্তু কারোর মুখে কোনো শব্দ নেই। চুপচাপ খাবার খেয়ে উঠে গেলাম। ইরাও চুপচাপ খাবার খাচ্ছে। আজ বেশি পড়লাম না, রুমে এসে শুয়ে পড়লাম। খুব ক্লান্ত লাগছে আজকে, তাই দিলাম এক ঘুম। পরের দিন ঘুম থেকে উঠে আমি কলেজে চলে গেলাম। ক্যাম্পাসে আমি আর তানভীর বসে আছি। কি রে, তোর মন খারাপ নাকি? অনেক। কেন? শোন তাহলে, সব বলে দিলাম। বলিস কি? এখন কি করবি? সেটাই তো চিন্তা। ইরার সামনে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না। বাসায় কেউ জানে? তাই কেউ জানে না। ইরা মনে হয় তোর মেনে নেবে না। সেটা আমি ভালো করেই জানি। এইসব নিয়ে আর ভাবিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজও ইরা রবির বাইকের পিছনে করে আসলো, কিন্তু তার মুখে হাসির ছাপ নেই। তানভীর চল এখান থেকে। চল। আমরা যেই ক্লাসে যাব ঠিক তখনই রবি আমাকে ডাক দিল। আমি রবির কাছে গেলাম। কিরে, তোরে কাল কি বললাম? আমি কিছু বলতে যাব ঠিক তখনই ইরা বলে উঠল, ওকে যেতে দাও রবি। কেন? বললাম তো যেতে দিতে। কি? আচ্ছা, তোমার কি হয়েছে? সেই কখন থেকে চুপচাপ বসে আছো? না, আমার কিছু হয় নাই। তুই ক্লাসে যা। আমিও সেখান থেকে চলে আসলাম। কলেজ ছুটির পর যখন একা একা আসছিলাম, তখন কেউ একজন পিছন থেকে আমাকে ডাক দেয়। আমি তাকিয়ে দেখি একটা ছেলে আমাকে ডাকছে। আমি সেই দিকে না তাকিয়ে
চুপচাপ হেঁটে যেতে লাগলাম। কিছুক্ষণ পর ছেলেটা আমার সামনে আসলো। তোকে না আমি ডাকতেছি? শুনতে পাই নাই। যখন বাস পড়বে পিঠে তখন ঠিকই শুনতে পাবে। এইভাবে কয়েকটা ছেলে আমার সামনে এসে আমাকে ঘিরে দাঁড়ালো। পথ আটকে রেখেছেন কেন? তোর ইরা ভাবিকে বিয়ে করার খুব শখ, তাই না? কি যাতা বলছেন? কাল তো ইরা ভাবিকে বিয়ে করে ভুল করেছিস, এখন তার শাস্তি পেতে হবে। এই বলে ছেলেগুলো আমাকে এলো পাতাড়ি মারতে শুরু করলো। কেউ জানি আমার মাথায় অনেক জোরে একটা বাড়ি দেয়। এতে মাথা কেটে রক্ত বের হতে লাগলো। সব কিছু অন্ধকার মনে হতে লাগলো। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখে আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করি। আমার পাশে আঙ্কেল বসে আছে। আমার জ্ঞান ফিরে দেখি তিনি নিজেকে অস্থির করে রাখতে পারলেন না, কেঁদে দিলেন তিনি। আরে আঙ্কেল, আপনি কাঁদছেন কেন? আগে বল, তোকে এভাবে কে মেরেছে? কি করে বলবো? আমি তো তাদের কাউকে চিনি না। তা ওরা তার উপর হঠাৎ হামলা করলো কেন? সেটার উত্তরও আমার কাছে জানা নেই। আচ্ছা, তুই রেস্ট নে। ডাক্তার বলেছে যে তোকে 2 দিন পর রিলিজ দেওয়া হবে। ওকে। আমি চুপচাপ শুয়ে আছি আর ভাবছি এরা আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো। দোষ কি আমার একার ছিল? ওর কোনো দোষ ছিল না। আজও আমার এই অবস্থা করেছে। একদিন আমি ওকে তিলে তিলে কষ্ট দিব, তখনও বুঝবে যে অবহেলা কী জিনিস। আর আমি আঙ্কেলকে কিভাবে বলি যে ইরা আমাকে মার খাইয়েছে? আজ আমার এই অবস্থার জন্য ইরা দায়ী। এইভাবে 2 দিন আমাকে হসপিটালে চিকিৎসা করা হলো। আজ আমাকে রিলিজ করে দিল। আঙ্কেল আমাকে ধরে বাসায় নিয়ে আসলো। আঙ্কেল আর রিয়া ছাড়া কেউই আমাকে দেখতে যায় নাই। আঙ্কেল আমাকে রুমে খাটের উপর শুইয়ে দিল। এইখান থেকে নড়বি না, এইখানেই শুয়ে থাক। ওকে। আঙ্কেল চলে যাবার সাথে সাথে রিয়া আমার রুমে আসলো। এখন কেমন বোধ করছেন? এই তো ভালো। আপনার এই অবস্থা কে করলো? সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমি পারবো। এ কি, রিয়া কোথায় থেকে জানলো যে ইরা আমার এই অবস্থা করেছে? তাহলে বলুন কে করেছে? ইরা করেছে? আরে ধুর, আপনি পাগল নাকি? ও করতে যাবে কেন? ও যখন আপনাকে মারার পর ওই লোকগুলোর সাথে কথা বলছিল তখন আমি শুনেছি। আপনি দয়া করে কাউকে বলবেন না। না, আমি সব আঙ্কেলকে বলবো। ওর উচিত শিক্ষা পাওয়া উচিত। আপনাকে আমার কসম দিলাম, যদি বলেন তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। কি বললেন আপনি? আপনি ইরার মতো বেঈমান মেয়েকে বাঁচাতে চান? সে একদিন ঠিকই তার ভুল বুঝতে পারবে। তাই আমি চাই না আঙ্কেলকে এইসব শুনে ইরার প্রতি ঘৃণা জন্মাক। নিজের জন্য কি কোনো মায়া নেই আপনার? হঠাৎ এর প্রশ্ন। ইরা যে আপনাকে পরবর্তীতে আঘাত করবে না সেটার মানে কি? সেটাও না হয় সহ্য করে নিব। সত্যি করে একটা কথা বলবেন? বলেন। আপনি কি ইরাকে ভালোবাসেন? ধুর, কি প্রশ্ন করছেন? দেখুন, সত্যি করে বলেন, আপনি কি ইরাকে ভালোবাসেন? ইরা কি আপনাকে মেনে নিবে? সেটা হয়তো ভাগ্যর পরিহাস। আপনি কি পারবেন ইরাকে আপনার ভালোবাসার পরিচয় দিয়ে স্ত্রী হিসেবে কাছে টেনে নিতে? হয়তো একদিন সফল হব। চেষ্টা করতে সমস্যা কি? আমি চাই যে আপনি ইরাকে নিজের করে পান। এইভাবে চলতে থাকলে ইরা আপনাকে আরো দূরে ঠেলে দিবে। তাহলে আমাকে কি করতে হবে? আপনি নিজের অধিকারটা বুঝে নেন, তাহলেই হবে। ওকে, কিন্তু আঙ্কেল? আঙ্কেলকে ব্যবস্থা করা যাবে। আপনি আপনার কাজে লেগে যাবেন। হুম। তাহলে আমি যাই, আবার পরে দেখতে আসবো। ওকে। রিয়া চলে গেলে আমি ঘুমিয়ে তলিয়ে যাই। ঘুম থেকে অনুভব করলাম কেউ একজন আমার নাকের কাছে হাত ধরেছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি ইরা। আপনি হঠাৎ আমার রুমে? আপনাকে দেখতে এলাম। বেঁচে আছেন নাকি মরে গেছেন? আমি আপনার কি ক্ষতি করলাম যে আপনি আমার আজ এই অবস্থা করলেন? তুই আমাকে বিয়ে করলি কেন? আমি তো আর ইচ্ছে করে করি নাই, আমাদের জোর করা হয়েছে। তুই সেখান থেকে পালাস নাই কেন? পালালে আজ এখানেও থাকতে পারতাম না। মরে গেলেই তো পারতি। এত অবহেলা আমার জন্য? শুন, তোকে যেই কথা বলার জন্য এসেছি, তুই কাল কলেজে যাবি না? তোর সাথে বাসায় কাজ আছে। কি কাজ? সেটা কাল দেখবি। যদি কলেজে যাস তাহলে এই দুনিয়ার আলো তোর জন্য হারাম হয়ে যাবে। ওকে, যাব না। গুড। এই বলে ইরা চলে গেল। হঠাৎ ইরার সাথে আমার কি কাজ যে আমাকে থাকতে বলেছে? নাকি নতুন কোনো চাল ওর? তোর সেটা কাল দেখা যাবে। বিকেলে বাসায় একটু হাঁটাহাঁটি করলাম। ভালো করে হাঁটতে পারি না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। রাতে সবার সাথে একসাথে বসে খাবার খেলাম।
শুয়ে শুয়ে একটা বই পড়তে লাগলাম। কখন যে চোখ লেগে এসেছে তা আমি বুঝতেই পারি নাই। সকালে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেলাম। আঙ্কেল অফিসে চলে গেল। আমি ইরার কথা মতো বাসায় রয়ে গেলাম। এরাও কলেজে গেল না, আমাকে যেতেও দিল না। আমি বাসায় শুয়ে শুয়ে মোবাইল টিপছি। হঠাৎ এরা আমার রুমে প্রবেশ করে কোনো কথা না বলে আমার গলা চেপে ধরে সবার সামনে নিয়ে যায়। কি হলো, আমাকে এইভাবে টেনে আনলেন কেন? ওরা আমার কোনো কথা জবাব না দিয়ে হঠাৎ আন্টি সামনে এসে আন্টি আমার গালে 2টা থাপড় মারল। আমি সাথে সাথে হাঁ করে দাঁড়িয়ে রইলাম। আন্টি, আপনি আমাকে মারলেন কেন? আমার অপরাধ কি ছিল? তোর সাহস কি করে হয় ইরাকে বিয়ে করার? আপনি সম্পূর্ণ ঘটনা শুনেছেন? আমার কিছু শোনা লাগবে না। তুই কোন সাহসে ইরার দিকে হাত বাড়িয়েছিস? আন্টি, আপনি আমাকে একবার বিশ্বাস করুন, এতে আমার একার দোষ নেই। জি মামি, এখানে নীল ভাইয়া একার দোষ নেই, দোষ বেশি হলো ইরার। রিয়া, তুমি চুপ থাকো, আমি কোনো কথা শুনতে চাই না। প্লিজ আমার কথা একবার বিশ্বাস করে দেখুন। এখন আমার মেয়েকে বিয়ে করবে কে? তুই ওর এত বড় সর্বনাশ কেন করলি? আমি করতে চাই নাই, সবটাই পরিস্থিতির শিকার। তুই আমার মেয়েকে যে কলঙ্ক দিয়েছিস সেটা উঠবে একটা কাজ করলে, আর সেটা হলো তোকে বাড়ি ছেড়ে যেতে হবে। আন্টির কথা শুনে আমি থোয়া হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার কপাল কি এতই খারাপ যে নিজের বাড়িতে নিজেরই ঠাঁই হয় না? এই কথা শুনে চোখে পানি পড়ে গেল। মামি, আপনি এগুলা কি বলছেন? ও অসুস্থ, তার মধ্যে কই যাবে? যেখানে যাওয়ার যাক, আমার চোখের সামনে যাতে না আসুক। ওকে, আমি চলে যাব। নিজের বাড়ি রেখে কই যাবেন আপনি? 2 চোখ যেই দিকেই যাই সেই দিকে যাব। আমি গেলে যদি ইরার ভালো হয় তাহলে আমি চলে যাব। তাহলে এক্ষুনি বের হয়ে যা। আঙ্কেল আসুক, তারপরে সবাইকে বিদায় করে চলে যাব। বাবা আসলে তোকে কখনই বের করতে পারবে না। আজ এই জন্য কি আমাকে কলেজে যেতে দিলেন না? হিসেব বাকি ছিল, মিটিয়ে নিয়েছি। তুই এখন বের হয়ে বাড়ি থেকে। বাহ মামি বাহ, সবাই বলতো আপনারা নাকি অনেক উদার মনের মানুষ, তাহলে এটাই কি সেই উদারতা? কি বলতে চাও তুমি? গ্রামে আপনাদের কত প্রশংসা শুনি, কিন্তু সেই সাদা মুখোশের আড়ালে যে কয়েকটা কালো মুখ আছে সেটা আমি আজ জানতে পেরেছি। রিয়া, তুমি কি বলতে চাও? আমি কিছুই বলতে চাই না, আমি শুধু বলতে চাই আজ যে ক্ষমতার প্রভাবে আপনি নীল ভাইয়াকে তাড়িয়ে দিচ্ছেন সেই ক্ষমতা কিন্তু নীল ভাইয়ার, আপনার নেই। রিয়া, তুমি সামান্য অপরিচিত ছেলের জন্য নিজের মামিকে অপমান করছো। সত্যি বললে যদি অপমান বোধ করে তাহলে আমি সরি। প্লিজ বন্ধ করুন আপনাদের ঝগড়া। আমি চলে গেলে যদি আপনারা ভালো থাকেন তাহলে আমি এখনই চলে যাচ্ছি। না ভাইয়া, আপনি কোথাও যাবেন না, আপনি নিজের বাড়িতে থাকবেন। সেই ভাগ্য আমার নেই। আচ্ছা, আমি আমার ব্যাগ গুছিয়ে আনছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম ব্যাগ গুছানোর জন্য। খুশি হয়েছেন আপনারা? ভাইয়া চলে যাচ্ছে। তোরে তো মাথা ব্যথা কিসের নীলের জন্য? শুধু নীল ভাইয়া নয়, বরং অন্য কেউ থাকলে আমি এই কাজ করতাম। ওকে, সবাই সবার রুমে যাও, একটু পর আপদ বিদায় হবে। যদি আজ নীল ভাইয়া বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে সেই সাথে আমিও বেরিয়ে যাব, থাকবো না তোমাদের মতো কালসাপের সাথে। নীলা, এর যাওয়ার সাথে তোমার যাওয়ার সম্পর্ক কি? যেই বাড়িতে মালিকের জায়গা হয় না সেখানে আমার থাকা বেমানান। ওই বদমাইশটা তোমার মাথায় ভূত চাপিয়ে দিয়েছে? আঙ্কেল, আজ আপনাদের মাথায় ভূত চাপাবে মানে? ওইদিকে আমি ব্যাগ গুছিয়ে সবার সামনে আসলাম। আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আপনাদের চলার পথে হয়তো বাধা হয়ে আমি দাঁড়িয়েছি, তাই আমি চাই না আপনারা আমার জন্য কষ্ট ভোগ করেন। তাই আমি আর চলে যাচ্ছি। আপনি যাবেন কই, থাকবেন? সেটা না হয় আল্লাহ ঠিক করে দিবে। না প্লিজ যাবেন না। না, আমাকে যেতে হবে। তাহলে আপনি দাঁড়ান, আমি চলে যাব এই বাড়ি থেকে। কেউ যাবে না এই বাড়ি থেকে। কথা শুনে তাকিয়ে দেখি দরজায় আঙ্কেল দাঁড়িয়ে আছে। সবাই তাকে দেখে অবাক হয়ে গেছে। কেউ হয়তো আশা করেনি যে উনি ওবেলাই আসবেন। তুমি এখানে? আমাকে দেখে খুব অবাক হচ্ছ তাই না? বাবা, তুমি তো এই সময় আসো না, তাহলে আজকে? ভেবেছিলে আজকে আমাকে অফিসে পাঠিয়ে তোরা নীলকে বাড়ি থেকে বের করে দিবি। তুমি জানো ও কি করেছে? আমি সব জানি। কাল রিয়া আর নীল কথা বলার সময় আমি শুনেছি। তারপরও ওকে কিছু বলবা না? দোষ তো ওর না, তোর ছিল। আমার দোষ?
তোর দোষ সব। তুই যদি নীলকে জড়িয়ে না ধরতি তাহলে আজ এই সব হতো না। এখন তুমি কি বলতে চাও? দেখ মা, বিয়ে জীবনে একবারই হয়, তাই আমি চাই তুই নীলকে গ্রহণ করে নে। না, আমার এই প্রাণ থাকতে আমি তাকে কোনো দিন মেনে নিব না। যখন আমার চাকরি ছিল না তখন ওর বাবা ওর মায়ের একটা সোনার চেন আমাকে দিয়েছিল, যাতে আমি ভালো কিছু করতে পারি। মনে হয় না আমি ওদের ঋণ কখনো শোধ করতে পারবো। তাহলে কি তুমি ওর বাবার সাথে লেনাদেনের জন্য আমাকে কোরবানি দিচ্ছ? বাহ, তুই হুবহু তোর মায়ের মতো অকৃতজ্ঞ হয়ে গেছিস। তুমি তো জানো যে ওর বাবা মা আমাদের জন্য কি কি করেছে। তোর নীলকে মেনে নিতে সমস্যা কোথায়? বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? ওর মতো ছেলেকে আমি কোনো দিন মেনে নিতে পারবো না। যদি ওর বাড়িতে থাকতে পারিস, খেতে পারিস, তাহলে ওকে গ্রহণ করতে সমস্যা কি? আমি মরে গেলেও ওকে গ্রহণ করব না। একদিন তুই নীল এর জন্য আফসোস করবি, সেই দিনের জন্য অপেক্ষায় থাকবো। হাউ ফানি! ওর জন্য আফসোস করবো আমি? নিজের বাড়িতে থেকে বেচারা অনেক কষ্ট সহ্য করেছে। আর না, আমি এর একটা বিহিত করব। কি করবা তুমি? আমি নিজে নীলকে বাড়ি থেকে বের করে দেব, যাতে তোমাদের বিষে ও বিষাক্ত না হয়। আমরা তো এটাই করতে চেয়েছিলাম, তাড়াতাড়ি বের করো। মামা, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? আমি ঠিক বলেছি। নীল আজকে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি তো সেটাই চাই। এইখানে থাকলে যদি তোমাদের কষ্ট হয়, তাই আমি চলে যাচ্ছি। তারপর সবাইকে বিদায় দিলাম। আঙ্কেলকে বিদায় দেওয়ার সময় দেখলাম ওনার চোখের পানি মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এইদিকে খুশি হয়েছিস তোরা? এইবার আজ আমি একটা কথা স্পষ্ট বলতে চাই। কি কথা? আজ থেকে বাড়িতে কোনো ড্রাইভার আর কাজের লোক থাকবে না। সবাই সবার নিজের কাজ করবে। কাজের লোক ছাড়া এত বড় সংসার চলবে কি করে? সেটা আমার দেখার বিষয় না। আমি বলেছি, তাই এটাই ফাইনাল। আর যদি কোনো দিন বাড়িতে কোনো দিন কাজের লোক থাকে, তাহলে আমি তোমাদেরও অস্বীকার করতে পিছুপা হব না। এই বলে আঙ্কেল বাড়ি থেকে বেরিয়ে পড়ো। অন্যদিকে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, যে বাড়িতে আমার জন্ম, যে বাড়িতে আমার বাবা মায়ের স্মৃতি, আজ আমার সেই বাড়িতেই ঠাঁই হলো না। কি পোড়া কপাল আমার! বারবার চোখ দুইটা ঝাপসা হয়ে আসছে। রুমাল দিয়ে চোখের পানি মুছতে মুছতে রুমালটাও ভিজিয়ে ফেললাম। শেষ পর্যন্ত আঙ্কেলও আমাকে বের করে দিল। আঙ্কেল তো একমাত্র আমাকে বুঝতো, তাহলে তিনি কেন আজ আমার পক্ষ নিয়েও বিপরীত হয়ে গেল? হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, তাই একটা গাছের নিচে বসলাম আর ভাবছি, এখন কোথায় যাব, কি করব? আমি কি আমার পড়াশুনো চালিয়ে যেতে পারবো না? আমি কি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো না? বাবা মায়ের ছবিটা বের করলাম। মাগো, আজ আমি অনেক খুশি, কারণ আজ নিজের বাড়ি থেকে নিজেকে বের করে দিয়েছে। তোমাদের স্বপ্ন হয়তো আমি বাস্তবায়ন করতে পারবো না, তোমরা আমাকে মাফ করে দিও। আমার তো কোনো দোষ ছিল না, তাহলে আজ আমাকে বিধাতা এত বড় শাস্তি দিল কেন? যে বাড়িতে আছে তোমাদের অতীতের স্মৃতি, আজ সেই বাড়িতে আমার ঠাঁই নেই। তোমরা আমাকে মাফ করে দিও। ছেলে হিসেবে তোমাদের কথা রাখতে পারলাম না, মাফ করে দিও, মাফ করে দিও। এইগুলো বলছি আর কানে করিয়ে যাচ্ছি, হঠাৎ কেউ আমার চোখের পানি মুছে দিল। আমি তাকে দেখি, আঙ্কেল। আরে আঙ্কেল, আপনি? তোর খুব কষ্ট হচ্ছে তাই না? না না, কিসের কষ্ট? তুই তোর বাবা মায়ের কাছে বুঝি আমার নামে বিচার দিয়েছিস? এ মা, না না, তা করতে যাব কেন? তোর সাথে যা হয়েছে তার জন্য আমি মাফ চাই। প্লিজ তুই আমাকে মাফ করে দে। বাবা কি কখনো ছেলের কাছে মাপ চাই? আমি জানি বাসায় আমি না থাকলে তোর উপর অনেক অত্যাচার হয়। জানিস আমার কোনো সম্পত্তি নেই, বাড়িটা তোর, আবার অফিসটাও তোর, আবার সমস্ত ফ্ল্যাট তোর বাবার টাকায় কেনা। আপনি এইভাবে বলছেন কেন? আমার যা যা আছে সবই তো আপনার। হয়েছে, এখন চল আমার সাথে। কই যাব? বাসায় চল। না আঙ্কেল, আমি ফিরে গিয়ে ওদের আর কষ্ট দিতে পারবো না। আরে গাধা, সেই বাসায় না, আরেক বাসা। আরেক বাসা মানে?
আগে চল, তারপর দেখতে পারবি। আমিও বাধ্য ছেলের মতো আঙ্কেলের সাথে যেতে লাগলাম। তিনি আমাকে একটা ফ্ল্যাটে নিয়ে গেলেন। আজ থেকে তুই এইখানেই থাকবি। আমি চাই না ওর তোর উপর আবার অত্যাচার করুক, তাই তোকে এইখানে নিয়ে এসেছি। এইটা আবার কার ফ্ল্যাট? এইটা কতদিন আগে তোর বাবার টাকায় কিনেছিলাম। এক কথায় বলতে গেলে তোর ফ্ল্যাট। আমার কিছুই নাই, সব আপনার। তুই কাল থেকে আবার কলেজে যাবি, কিন্তু ইরার সাথে কোনো কথা বলবি না। ওকে তোর যা যা লাগে সব পাঠিয়ে দেব। আঙ্কেল, আমার একটা কিছু চাওয়ার ছিল। এইভাবে বলছিস কেন? তোর যা লাগে তুই তাই নিস। আঙ্কেল, আমার কয়েকটা গাড়ি আর গার্ড লাগবে। ওকে, আজই পাঠিয়ে দেব। আর খাবারের চিন্তা করবি না, আমি সব পাঠিয়ে দেব। যতই হোক তুই তো আমার বস। ধুর, কি যে বলেন, আমি আপনার ছেলে। বস টস আমি হতে পারবো না। এখন হবি না, বাট পরে তো হবি। আচ্ছা, তখন দেখা যাবে। আচ্ছা আমি যাই, আর এই নে ক্রেডিট কার্ড, তোর যত টাকা লাগে খরচ করবি। ওকে। আঙ্কেল চলে যাওয়ার পর এখানে চুপচাপ বসে রইলাম। যাক, নিজের মাথা গুজার মতো অন্তত একটা ঠাই তো হলো। আমি একটা রুম কিছুটা পরিষ্কার করে ঘুমিয়ে পড়লাম। মোবাইলের আওয়াজে ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখে রিয়া কল দিয়েছে। রিয়া বলেন। ভাই আপনি ফিরে আসেন প্লিজ, একা একা ভালো লাগছে না। তা কি করে হয়? আমি তো অনেক দূরে চলে এসেছি। ভাই আপনাকে ছাড়া কিছুই ভালো লাগছে না, যেন সময় যাচ্ছে না। যখন আমার কথা মনে পড়বে তখন আমাকে কল দিয়েন। তা এখন কি করছেন? একটা নতুন বাসায় এসেছি, সেটা দেখতে লাগলাম চারপাশ। তা কার বাসায় উঠেছেন? সেটা না হয় পরে বলবো। আমি কাল ইরার সাথে ওর কলেজে যাব, আপনি প্লিজ আইসেন। ওকে, দেখি। আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। ওকে। আচ্ছা ভাই, পরে কল দিব। ওকে বাই। কল কেটে দিলাম। দরজায় কেউ জানি নক করলো। দরজা খুলে দেখি একটা লোক, তার হাতে খাবার। কি চাই এখানে? আপনি কি নীল স্যার? কেন? আপনার জন্য বস খাবারগুলি পাঠিয়েছে। ওকে দাও। খাবারটা নিয়ে ভিতরে চলে আসলাম। খাবার খেয়ে সব কিছু গুছিয়ে রাখলাম। বাবা মায়ের ছবিটা আমার রুমের দেওয়ালে বড় করে টাঙিয়ে দিলাম। একটু পড়তে বসলাম। পড়া শেষ করতে বিকেল হয়ে গেছে। পড়া থেকে উঠে ছাদে গিয়ে পায়চারি করছি আর ভাবছি, না, আজ থেকে নিজের অধিকার নিজে বুঝে নিব। নিজের বাড়ি থেকে আমি কেন বের হব? বের হবে তো ওরা। আজ থেকে আমিও বিলাসিতাবহুভাবে জীবনযাপন শুরু করব। এটার কথা খুব মনে পড়ছে। যতই কিছু হোক, আমি তো ওকে ভালোবাসি, আর ও তো আমার বউ। জানি না ও আমাকে কোনোদিন মেনে নিবে কিনা, কিন্তু আমি যে তাকে অনেক ভালোবাসি, হয়তো সেটা আর প্রকাশ করা হলো না। সব ভাবনার ছেদ ঘটিয়ে হঠাৎ রিয়া কল দিল। রিয়া বলেন। ভাইয়া দুপুরে খেয়েছেন? খেয়েছি। আপনি? আমিও খেয়েছি। জানেন ভাইয়া, আপনি যাওয়ার পর কি হয়েছে? কি হয়েছে? মামা বাড়ির সকল কাজের লোক আর ড্রাইভারকে বিদায় করে দিয়েছে। কেন? মামা বলেছে সব কাজ ওদের নিজ হাতে করতে। ওকে, আমি আঙ্কেলের সাথে কথা বলবো। খবরদার, আপনি কোনো কথা বলবেন না। কেন? ওদের এটাই প্রাপ্য ছিল। তাই বলে কি ওদের এইভাবে কষ্ট দিয়ে লাভ নেই তো? ওরা এবার বুঝবে যে একটা মানুষকে কষ্ট দিলে সে কতটা কষ্ট পায়। ওকে, আচ্ছা, আমি পরে কথা বলছি। বাই। মাত্র ফোন দিলাম, আর এখন আবার কেটে দিবেন? একটু কাজ আছে। ওকে বাই। কল কেটে দিলাম। আঙ্কেলের মধ্যে কয়েকটা গাড়ি আর গার্ড পাঠিয়ে দিয়েছেন। গাড়িগুলোকে পার্কিং করলাম আর গার্ডদের সাথে কথা বললাম কিছুক্ষণ। রাতে খাবার খেয়ে কিছুক্ষণ বই পড়লাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম তার কোনো খবর নাই। সকালে উঠে ফ্রেশ হয়ে আঙ্কেলের পাঠানো খাবার খেয়ে নিলাম। কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। রোড থেকে বেরিয়ে দেখি আমার গার্ডগুলো সব বাইরে দাঁড়িয়ে আছে। আমি 3টা গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সামনে গাড়িতে গার্ড আছে, পেছনের গাড়িতে গার্ড আছে, আর মাঝখানে আমার গাড়ি। কিছুক্ষণ পর আমি কলেজের গেট দিয়েই ঢুকলাম। সবাই গাড়িগুলোর দিকে হাই করে তাকিয়ে আছে। সেই সাথে দেখলাম ইরা, রবিও, তার ফ্রেন্ড, আর সাথে রিয়াও রয়েছে। আমার গার্ডরা এসে আমার গাড়ির দরজাটা খুলে দিল।
আর আমি গাড়ি থেকে বের হতে দেখে সবাই খুব অবাক হলো। সবচেয়ে বেশি অবাক হলো ইরা, রবি আর রিয়া। তারা হয়তো কোনোদিন ভাবতেই পারেনি যে আমাকে এমন রূপে দেখবে। আমার ফ্রেন্ড তানভীরও হাই করে আমার দিকে তাকিয়ে আছে। অনেকে আমার সাথে কথা বলতে আসছিল, কিন্তু গার্ডেরা তাদের আসতে দেয়নি। আমি একটা গার্ডকে ইশারা করলাম রিয়াকে দেখার জন্য, আর আমি চলে আসলাম তানভীরের কাছে। কিরে শালা, আজকে হঠাৎ এই রূপ? কেন, এই রূপ কি আমার অযোগ্য? আরে না না, সেটা না। আগে তো কখনো এরকম ছিলি না, হঠাৎ আজকে তাই বললাম আর কি। এইটার কারণ আছে, সবই বলবো তোকে। ভাইয়া কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আপনাকে এমন দেখে সত্যিই ভালো লাগছে। তা হঠাৎ এই পরিবর্তন? তাহলে শুনেন, সব বললাম রিয়াকে। এতদিনে কাজের কাজ করেছেন? এই কথা যাতে ওরা জানতে না পারে। ওকে, জানবো না। ওরা আপনাকে নিয়ে অনেক আলাপ আলোচনা করছে। করতে দাও, আর কত কি দেখবে আমার। আজ একজনকে উচিত শিক্ষা দিব। তানভীরকে বললাম। কাকে দিবি? সেটা না হয় পরে দেখবি, এখন গ্লাসে জল। রিয়া, তুমি ইরার কাছে যাও, আর আমার ব্যাপারে কিছুই বলো না। ওকে, বলবো না। আমি আর তানভীর ক্লাসে চলে আসলাম। ইরা আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। আমি সেই দিকে না তাকিয়ে সোজা ক্লাসে চলে আসলাম। তানভীরকেও ওর বাসায় এগিয়ে দিলাম, আর আমিও বাসায় এসে ফ্রেশ শুয়ে রইলাম। ঘুম আসছে না, তাই পড়তে বসলাম। পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। অন্যদিকে প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ। এই তোর কি হলো? ঘুমের ঘরে কি বলছিস এসব? ইরা হঠাৎ চোখ মেলে তাকাই আর কয়েক গ্লাস পানি দ্রুত খাই। কি রে, কি হয়েছে তোর? তোকে কে ছেড়ে যাবে? একটা স্বপ্ন দেখলাম, তাই আর কি। ধুর, তোর স্বপ্নের কারণে আমার ঘুমটা দিলি তো ভেঙে। সরি রে, আমি আগে কোনোদিন এইসব স্বপ্ন দেখি নাই। আজ কেন দেখলাম হঠাৎ? কি দেখেছিস সেটা তো বলবি। আমি রবির জায়গায় নীলকে দেখেছি। মানে? মানে আমি স্বপ্ন দেখলাম যে আমি রবিকে ছেড়ে দিয়ে নীলের কাছে গিয়েছি ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। প্লিজ, এখনো সময় আছে, তুই নীলের কাছে ফিরে যা। ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে। আমি কখনো ওর কাছে যাব না। আমার মনে হয় তুই নীলকে নিয়ে ভাবতে শুরু করেছিস। মানে কি এটা? মানে হলো যাকে নিয়ে বেশি ভাবে তাকে রাতে স্বপ্নে দেখে। ধুর, এসব বাদ দে। এটা নিয়ে পরে কথা বলবো, এখন ঘুমা। ওকে। রিয়া আর ইরা শুয়ে গেল। রিয়া আরামে ঘুমালেও ইরা ঘুমাতে পারছে না, কারণ সে তার স্বপ্নের ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না। কি কারণে আজ সে হঠাৎ এই স্বপ্ন দেখলো, এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো ইরা। ওইদিকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিদিনকার মতো আজও আমি আর তানভীর ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। রবি আমার সামনে এসে নিচের রুমাল দিয়ে পরিষ্কার করতে যাবে, তখন থাক রবি, লাগবে না, আমি তোমাকে দিয়ে আগে পরিষ্কার করিয়েছিলাম। কারণ জানো, না। একদিন তুমি আবার বাবার নাম ধরে কথা বলেছিলে, যেটা আমার মোটেও সহ্য হয় নাই, তাই করিয়েছিলাম। এর জন্য আমি সরি, আমি বুঝতে পারিনি। তোমার উপর থেকে আমার রাগ চলে গেছে, তাই আমি চাই না তোমাকে আর অপমান করতে। তুমি এখন যেতে পারো। রবি চলে গেল ইরার কাছে, কিন্তু ইরাকে কেমন জানি লাগছে। মুখে হাসি নেই, মন মরা হয়ে আছে ইরা। এই ইরা, কি হয়েছে তোমার? কই কিছু না তো। তোমার সেই কখন থেকে দেখছি যে তুমি মনমরা হয়ে আছো। কিছু হয়েছে? না না, আমার কি হবে? তোমার শরীর ঠিক আছে তো? সব ঠিক আছে। এখন চলো ক্লাসে যাই। ওকে, চলো ক্লাসে যাই। ওইদিকে আচ্ছা, ইরাকে আজ এমন লাগছে কেন? সেটা তো আমারও প্রশ্ন, কিছু হয়েছে নাকি? সেটাই তো জানি না। আচ্ছা ক্লাসে চল, পরে দেখা যাবে। চল। একে একে সবগুলো ক্লাস করতে গিয়ে লাগলাম। মাঝে মাঝে ইরাকে দেখে তাকাচ্ছি, দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমার তাকিয়েছি দেখে সে মুখটা ঘুরিয়ে ফেলল। আচ্ছা ইরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? কলেজ ছুটির পর আমি চলে আসলাম বাসায়, এসে খাবার খেলাম। অন্যদিকে কিরে ইরা, খাচ্ছিস না কেন? এত কি চিন্তা করছিস? কই, খাচ্ছি তো। এই বলে কিছুটা খেলো। আচ্ছা, আমার কি হলো? আমার চোখের সামনে বারবার নীলের চেহারা ভাসছে কেন? তাহলে কি আমি তাকে... না 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 না, এই হতে পারে না। আমি তো রবিকে ভালোবাসি।
নীলকে ভালোবাসতে পারবো না। কে রে, আবার কই হারিয়ে গেলি? আজকে ভালো লাগছে না, তাই খাবো না। সে কি, কিছুই তো খেলি না, আর একটু খেয়ে যা। না মা, আমি কিচ্ছু খাবো না, আজকে ভালো লাগছে না। এরা খাবার ছেড়ে উঠে গেল। কি রে, আজ এর কি হলো? সেটা তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি পরে জেনে নেব ওর কাছ থেকে। ওকে, সেটাই কর। এইদিকে আমি ঘুম থেকে বিকালে উঠলাম, উঠে দেখি আঙ্কেল কল দিয়েছে অনেকগুলো। আমি আর দেরি না করে আঙ্কেলকে কল দিলাম। হ্যালো আঙ্কেল, কেমন আছেন? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো আছি কোনো রকম। এতবার কল দিলাম, ধরস নাই কেন? ঘুমিয়েছিলাম তাই ধরতে পারি নাই। তোর কি থাকতে কষ্ট হয়? না না, আমি ঠিক আছি। আচ্ছা আঙ্কেল, একটা কথা বলার ছিল। কি কথা? আপনি নাকি বাড়ির সকল কাজের লোক আর ড্রাইভারকে বিদায় করিয়ে দিয়েছেন। তুই কিভাবে জানলি? রিয়া বলেছে আমাকে। করেছি। এইভাবে ওদের কষ্ট দিয়ে লাভ আছে কেন? অনেক লাভ আছে। ওরা তোকে দিয়ে যেভাবে খাটিয়েছে আমিও ঠিক সেইভাবে খাটাচ্ছি। না আঙ্কেল, আপনি আজই কাজের লোক ঠিক করে দিবেন। দিব, বাট এখন না, পরে দিব। না, আপনি আজই দিবেন। আমি একবার বলেছি, পরে দেবো, ব্যাস। ওকে। আচ্ছা, কোনো অসুবিধা হলে আঙ্কেলকে জানাবি। ওকে জনাব। ওকে, ভালো থাকিস, বাই। বাই। কল কেটে দিলাম আর রিয়াকে কল দিলাম। ভাইয়া বলেন। আজকে কলেজে দেখলাম ইরার মন খারাপ। কি হয়েছে ওর? ওকে জিজ্ঞেস করো নাই কিছু? না, এখনো করি নাই। ওকে জিজ্ঞেস করার পর আমাকে কল দিয়ে জানিও। কেন, খুব টেনশন হচ্ছে বুঝি বইয়ের জন্য? থুর, কি যাত্রা বলছো? এই যে মিস্টার নীল, আমি বুঝতে পেরেছি। কোচও বুঝেছো ভাই। এই বলে কলটা কেটে দিলাম, নইলে আল্লাহ জানে আমাকে যে আরো কি কি শুনতে হতো। অন্যদিকে সত্যি করে বলতো, তোর আজ কি হলো? তোকে তো বললাম কাল রাতে। তুই কি নীল ভাইয়ের কথা ভেবে মন খারাপ করলি? কেন? আর বলিস না, আমি যেদিকে তাকাই শুধু ওকেই দেখতে পাই। চোখ বন্ধ করলেও আমার বারবার ওর চেহারাটাই ভেসে ওঠে। এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ। পাগল নাকি তুই? আমি নীলকে ভালোবাসতে যাব কেন? আমি তো রবিকে ভালোবাসি। তোর মন বলছে যে তুই নীল ভাইয়াকে ভালোবাসতে শুরু করেছিস। কখনোই না। আচ্ছা, আমার মন খারাপের কারণ কেউ যাতে না জানতে পারে। কেন? একবার বলেছি, যাতে জানতে না পারে। আবার প্রশ্ন করছিস কেন? ওকে, জানাবো না। আমি রাতে পড়তে বসলাম, আর পড়া থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল কয়েকটা মাস। আমি প্রতিদিনের মতো আজকেও তানভীরের সাথে কলেজে আড্ডা দিচ্ছি। এরা চেহারা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। সে অনেকটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে কিছুটা। আমি সবটা দেখেও না দেখার ভান করে আছি, তবুও ওদের বুঝতে দিচ্ছি না। এরা এখন আমার দিকে প্রায় তাকিয়ে থাকে। আমি তার দিকে তাকালেও সে আর চোখ ঘুরায় না। বাধ্য হয়ে আমি চোখ নামিয়ে ফেলি। আচ্ছা ইরা, তোমার কি হয়েছে? তোমার মুখে আগের মতো হাসি নেই, কারণটা কি? আমার আজ কয়েক মাস ধরে কেমন জানি লাগছে। কেমন লাগছে মানে? আমার বারবার কেন জানি না নীলের কথা খুব করে মনে পড়ে। আমি ওর জন্য কোনো কাজই ঠিক মতো করতে পারি না। কি বলছো তুমি? তুমি মনে হয় নীলকে ভালোবেসে ফেলেছো। আমি তো তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসতে হলে নীলের কথা ভুলে যেতে হবে। সেটা যে আমার পক্ষে অসম্ভব। নীলের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। ওকে। আজ রাতে আমাদের পার্টি আছে, তুমি বিকেলে পার্কে আইসো। আজকে না গেলে হয় না? না, আজকে যেতে হবে। তুমি আর আমাকে ভালোবাসো না। হঠাৎ এই কথা বললা কেন? কারণ যদি আমাকে ভালোবাসতা তাহলে আর প্রশ্ন করতা না। ওকে, যাব আমি তোমার সাথে। এইদিকে আমি আর তানভীর অ্যাডে দিতে লাগলাম। আচ্ছা দোস্ত, এরা কি আমাকে এখনো মেনে নিবে না? আরে নিবে নিবে, একটু সহ্য কর। কবে আসবে সেই দিন, যেদিন ওকে আমি দেখিয়ে দিব যে অবহেলা কত কষ্টের? অপেক্ষা কর, ঠিকই আসবে সেই দিন। এখন ক্লাসে আই। চল যাই। আমি গভীর আগ্রহে ক্লাস করতে লাগলাম। এরা চোখে চোখ পড়তেই আমি চোখ নামিয়ে ফেলি, কারণ ও অপলকভাবে আমার দিকে তাকিয়েছিল। কলেজ শেষ করে আমি আর বাসায় চলে আসলাম। এসে খাবার খেয়ে শুয়ে রইলাম।
এইদিকে কে রে, তুই তো তোর কাজ কিছুই করতে পারলি না। আজকে কাজ করব, অলরেডি ইরাকে আসতে বলেছি। কচু করবি তুই আমার, নাকি তুই ইরাকে ভালোবেসে ফেলেছিস? পাগল নাকি? আমি ইরার মনকে না, বরং দেহটাকে খুব ভালোবাসি, আর ওইটার জন্যই এত নাটক। তুই আজকে আর কোনো বাধা মানবি না, ইরাকে পার্টিতে নিজের করে নিবি। এটা আর বলা লাগবে না, ইরা হচ্ছে টিস্যু পেপারের মতো, যখন ইচ্ছে ব্যবহার করব, আবার ছুঁড়ে মারবো। বাহ রবি, বাহ, কি নাটকটাই না করলে আমার সাথে। রবি পিছন ফিরে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে। সে হয়তো কোনোদিন ভাবে নাই যে ইরার হাতে এইভাবে ধরা খাবে। রবির চোখে মুখে ফয়ের ছাপ, নিজেকে সামনে রবি উত্তর দিল, তুমি এখানে? সেটার উত্তর না জানলেও চলবে, কিন্তু তুমি আমার সাথে এত বড় বেইমানি করতে পারলা? তুমি ভুল শুনেছ। তুই আমাকে একদম টাচ করবি না। তোর এই নোংরা মন দিয়ে আমি আমার মন একসাথে করেছিলাম কি এই জন্য? তুই আমাকে মারতে পারলি? পেরেছি। আজ এইখানে না আসলে আমি জানতেই পারতাম না যে তোর মাথা লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কালো ছায়া। আরে তুই কি ভালো মেয়ে নাকি? মানে কি বলতে চাইছিস তুই? যে মেয়ের বিয়ে হওয়া সত্ত্বেও বাইরের ছেলের সাথে প্রেম করে বেড়ায়, সে মেয়ে একটা নষ্টা। রবির মুখে এই কথা শোনার পর ইরা কয়েক মিনিট থোয়া মেরে রইল। হয়তো সে ভাবতে পারে নাই যে ওকে রবি এত বড় কথা বলবে। আমি তোর জন্য নীলের পবিত্র ভালোবাসাকে উপেক্ষা করে তোর সাথে বন্ধনে আবদ্ধ ছিলাম। আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। তুই কি ভেবেছিস যে আমি তোকে ভালোবাসি? আরে ভুল ভেবেছিস। তোর বাবার টাকা থেকে আমি তোর সাথে প্রেম করেছি, আর যখন জানতে পারলাম যে এই সম্পত্তির মালিক নীল, তাই আমি ভেবেছি যে তোর সাথে টাইম পাস করব আর শারীরিক চাহিদা পূরণ করব। ছি 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 ছি, তোর মতো কুলঙ্গারকে বিশ্বাস করে আমি ভুল করেছি। না জানি তুই আর কত মেয়ের জীবন নিয়ে খেলেছিস। আমার মতো না, জানি তুই রবির সাথে কত কি করেছিস। মুখ সামলে কথা বল। ইরা যে রবিকে থাপড় মারার জন্য হাত বাড়িয়েছে, অমনি রবি ইরার হাত ধরে ফেলে, আমাকে আগেও থাপ্পড় মেরেছিলি, আমি কিছুই বলি নাই, তাই বলে তো আমি আর সহ্য করব না, তাই আমি তো থাপ্পড় পেরিয়ে দিলাম। ইরা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর কান্না করে যাচ্ছে। এই কান্না থাপ্পড়ের কান্না নয়, এই কান্না হচ্ছে একজন প্রতারককে ভালোবেসে সে একটা পবিত্র ভালোবাসাকে অবহেলা করেছে, তাই সে অবহেলার ফল আজ তার চোখে অশ্রুতে পরিণত হয়ে বিয়ে পড়ছে। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তোর মতো লুচ্চাকে আমি ডাকবো? থাক তুই নিজের রাস্তায়। ইরা আর কিছু না বলে চোখ ভরা জল নিয়ে সেখান থেকে চলে আসলো। এইদিকে আমি ঘুম থেকে উঠে দেখি আঙ্কেল অনেকবার কল দিয়েছে। ব্যাপারটা কেমন জানি লেগে উঠলো। আমি আর দেরি না করে দ্রুত আঙ্কেলকে কল দিলাম। আঙ্কেল বললেন, ইরার কি হয়েছে তুই কি কিছু জানিস? না তো, ওর সাথে তো আমার কোনো কথাই হয় নাই। কেন, কি হয়েছে? অফিসে থাকা অবস্থায় তোর আন্টি কল দিল যে ইরা রুমের দরজা আটকে বসে আছে, অনেক ডাকাডাকি করছে, তবুও খুলছে না, তাই আমি দ্রুত বাসায় এসে পড়েছি। আঙ্কেলের কথা শোনার পর নিজেকে কেন জানি অস্থির রাখতে পারছি না। মন বারবার যাচ্ছে ইরার কাছে ফিরে যাই। না, আমার সাথে কিছু হয় নাই। দরজা না খুললে দরজাটা ভেঙে দিন। সেটাই করতে হবে। আমি আসবো সেইখানে? না না, এখন না, পরে আসিস। ওকে। অন্যদিকে ইরা, মা দরজা খোল, এইভাবে আমাদের দুশ্চিন্তায় ফেলছিস কেন? সেই কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, খোলার নামই নেই। আমার মেয়েটা ঠিক আছে তো? তুমি শান্ত হও, আমি দরজাটা ভাঙছি। যে আঙ্কেল দরজা ভাঙতে যাবে তখন ইরা দরজা খুললো। ওর অবস্থা দিকে চেনার উপায় নাই যে এইটাই ইরা। ওর চোখ দুইটা ফুলে আছে, মনে হয় অনেকক্ষণ কান্না করেছে। কান্নার কারণে চোখের কাজল লেপটে গেছে আর চুলগুলো এলোমেলো হয়ে আছে, দেখতে একদম বাজে লাগছে। আঙ্কেল আন্টির ওকে দেখে প্রাণ ফিরে আসছে। কি রে, তুই এইভাবে দরজা আটকে রেখেছিস কেন? আর তোর চেহারার এই অবস্থা কেন? তোর বাবা তোকে কিছু জিজ্ঞাসা করছে, তার উত্তর দে। তুমি ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আসো আমার রুমে।
আন্টি ইরাকে ধরে নিয়ে গেল ফ্রেশ করাতে। আঙ্কেল ভাবছে কেন আজ হঠাৎ ইরা এমন করলো। কিছুক্ষণ পর ওরা আসলো। মা বল তো কি হয়েছে তোর? এরা কিছু না বলে সোজা তার বাবাকে জোরে ধরে কান্না করে দেয়। কি হয়েছে তোর? এইভাবে কাঁদছিস কেন? সমস্যা হয়ে থাকলে আমাকে বল। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছিস? আমি একটা কালো ছায়াকে ভালোবাসতে গিয়ে নীলের পবিত্র ভালোবাসাকে অবহেলা করেছি। মানে কি বলছিস তুই? তাহলে শোনো। এইসব শোনার পর ইরার মা যেন থমকে দাঁড়ালো আর ইরার অঝরে কান্না করতে লাগলো। তুই কি রবির জন্য কাঁদছিস? না, তাহলে? আমি নীলের সাথে খুব বড় অন্যায় করেছি। জানি না ও আমাকে মাফ করবে কিনা। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এইটাই বেশি। মারে, আমি তোর জন্য নীলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আর অনেক কষ্ট দিয়েছিলাম। জানি না আমরা কি তার কাছ থেকে মাফ পাওয়ার যোগ্য কিনা। বাবা, তুমি আমাকে নীলের কাছে নিয়ে চলো। কিন্তু ও কোথায় থাকে আমি তো কিছুই জানি না। প্লিজ বাবা, ওর ঠিকানা আমাকে খুঁজে বের করতে দাও। প্লিজ বাবা, প্লিজ। ওকে আমি দেখছি কি করা যায়। আমিও ওর কাছে মাফ চেয়ে নেব। ওর বাড়ি থেকে ওকেই তাড়িয়ে দিয়েছি। এইটার মতো জঘন্য কাজ আর নেই, তাই আমি ওর কাছে মাফ চেয়ে নিব। প্লিজ বাবা, আমাকে ওর কাছে নিয়ে চলো। ও তো কলেজে আসে, তখন ওর সাথে কথা বলিস। ও কি আমার সাথে কথা বলবে? কথা বলার চেষ্টা করিস, দেখ কি হয়।